যে তারেক রহমানের যে মনোভাব, যে উদারপন্থীদের সাথে একমত হয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবেন, শেখ হাসিনাকে ফেরাবেন। আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে নিজে তারেক রহমানও। আমি এই প্রসঙ্গে দুটো কথা বলতে চাই যে তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি রক্তে মাংসে গড়া একজন মানুষ, তিনি বাস্তববাদী হওয়াটাই স্বাভাবিক। দলীয় প্রধান, তিনি বোঝেন যে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা সম্ভব না, কিংবা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ শাসন করা, বাংলাদেশ চালানো সম্ভব না। তিনি এটি বোঝেন, যার কারণে তিনি বাস্তববাদীদের পক্ষে। শেখ হাসিনা কেন এই মুহূর্তে ফেরার জন্য 6 মাসের আলটিমেটাম দিলেন? সমালোচকরা বলতে পারেন এটি হয়তো একজন ক্ষমতাচ্যুত একনায়কের মরিয়া চেষ্টা, কিন্তু এর পেছনে রয়েছে গভীর আবেগ এবং সুদূর প্রসারী রাজনৈতিক কৌশল। শেখ হাসিনা স্পষ্ট করেছেন, যদি মৃত্যু আসতেই হয় তবে তা যেন আমার নিজের মাটিতে আসে, যেখানে আমার বাবা মা শুয়ে আছেন। এটিকে কেবল রাজনৈতিক জেদ হিসেবে দেখলে ভুল হবে। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আওয়ামী লীগকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, এই কঠিন সময়ে কারাবন্দী ও আত্মগোপনে থাকা দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের মনোবল চাঙ্গা করার জন্য তার এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু কেন 6 মাস পর? কেন এখনই নয় বা আরো পরে নয়? কারণ দীর্ঘ নির্বাসনে থাকলে দলের ভেতরে যে ফাটল ধরে তা তিনি ভালো করেই জানেন। আর ঠিক এই জায়গাতেই উঠে এসেছে আওয়ামী লীগের ভেতরের অভ্যন্তরীণ সমীকরণ। এই আর্টিকেলের লেখক বিশ্লেষণে দেখেছেন যে আওয়ামী লীগ বর্তমানে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে আছেন কট্টর অনুগত গোষ্ঠী, যারা যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল, যেমন কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কিংবা আইনমন্ত্রী আনিসুল হক। অন্যদিকে রয়েছেন একদল সংস্কারপন্থী নেতা, যারা ব্যক্তির চেয়ে দলের আদর্শকে বেশি প্রাধান্য দিচ্ছেন, যেমন সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বর্তমান বিএনপি সরকার এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনও কিন্তু এই সংস্কারপন্থীদের মাধ্যমে একটি সংশোধিত আওয়ামী লীগকে মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে ইতিবাচক মনোভাব দেখিয়েছিল। সাবের হোসেন চৌধুরীকে সেই নেতৃত্বে দেখার আলোচনা উঠেছিল, যদিও অনুগতদের প্রতিশোধের ভয়ে তিনি পিছিয়ে যান। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক যুক্তি রয়েছে। সমালোচকরা বিগত দিনগুলোতে আওয়ামী লীগের একক কর্তৃত্বের সমালোচনা করলেও দলের এই অভ্যন্তরীণ কাঠামো প্রমাণ করে যে আওয়ামী লীগ কোনো এক ব্যক্তির পকেট সংগঠন নয়। এর ভেতরে এখনো এমন নেতৃত্ব রয়েছে যারা সুস্থ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতে সক্ষম। আর শেখ হাসিনা ভালো করে জানেন, তিনি বেশি দিন বাইরে থাকলে এই সংস্কারপন্থীরা বিএনপির সাথে সমঝোতা করে দল পুনর্গঠন করতে পারে, যা তার একক নেতৃত্বকে চ্যালেঞ্জ করবে। তাই দলের অস্তিত্ব রক্ষার্থেই তার এই ফেরার তাগিদ। এবার আসা যাক বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় থাকা বিএনপির কৌশলে। শেখ হাসিনার ফেরার ঘোষণায় বিএনপির ভেতরে দুটি ভিন্ন মতাদর্শ রয়েছে। প্রথমটি হলো বাস্তববাদী বা প্রাগম্যাটিক দৃষ্টিভঙ্গি। বিএনপির সিনিয়র নেতা ও সরকারের প্রভাবশালী মন্ত্রী যেমন সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো নেতারা মনে করেন আওয়ামী লীগের ভেতরের সংস্কারপন্থীদের রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া উচিত। কেন? কারণ এতে জামাতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির রাজনৈতিক প্রভাবকে নিয়ন্ত্রণে রাখা যাবে। একটি দুর্বল এবং নিয়ন্ত্রিত আওয়ামী লীগকে মাঠে রেখে বিএনপি নিজের রাজনৈতিক ফায়দা তুলতে পারবে। দলটির শীর্ষ নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহানুভূতিও এই বাস্তববাদী চিন্তার দিকে রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। অর্থাৎ আমরা শুরুতে যেটি বললাম বা থাম্বনেলে যেটি লিখেছি যে আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে নিজে তারেক রহমানও। আমি এই প্রসঙ্গে দুটো কথা বলতে চাই যে তারেক রহমান প্রধানমন্ত্রী, তিনি রক্তে মাংসে গড়া একজন মানুষ, তিনি বাস্তববাদী হওয়াটাই স্বাভাবিক। দলীয় প্রধান, তিনি বোঝেন যে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা সম্ভব না, কিংবা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ শাসন করা, বাংলাদেশ চালানো সম্ভব না। তিনি এটি বোঝেন,
যার কারণে তিনি বাস্তববাদীদের পক্ষে। দ্বিতীয়ত, বিএনপির মধ্যে একটি কট্টরপন্থী দৃষ্টিভঙ্গি আছে। বিএনপির তরুণ ও মধ্যম সারির নেতারা মনে করেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল রাখা উচিত, কারণ তারা ভয় পাচ্ছেন আওয়ামী লীগ মাঠে নামলে রাজপথ আবার উত্তপ্ত হবে এবং স্থানীয় পর্যায়ে ক্ষমতার যে ভাগাভাগিতে তীব্র প্রতিযোগিতা তৈরি হবে সেটি তারা মেনে নিতে পারবেন না আপাতত। এই মুহূর্তে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা এবং জনগণকে একটা শান্ত পরিবেশ দেওয়াই সরকারের মূল লক্ষ্য। তাই অতীতের তিক্ত স্মৃতি মাথায় রেখে বিএনপি, জামাত এবং এনসিপি আপাতত আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখার একটি অলিখিত ঐকমত্যে পৌঁছেছে। এটি কট্টরপন্থী দ্বারা নিয়ন্ত্রিত এবং মাঠের অবস্থা কিন্তু এখনো সেটাই। এখন পর্যন্ত বিএনপির এই যে আওয়ামী লীগের প্রতি যে ধরপাকড়, মার কাট অ্যাটিটিউড গুলো চলছে, এগুলো কিন্তু কট্টরপন্থীর সাথে, কট্টরপন্থীদের ভিত্তিতে, কট্টরপন্থীদের মতামতটাই এখন পর্যন্ত বিএনপিতে প্রাধান্য পাচ্ছে এবং এর সাথে আছে জামাত, এর সাথে আছে এনসিপি। এই পুরো রাজনৈতিক দাবার ছকে জামায়াত ইসলামী এবং এনসিপির ভূমিকা অত্যন্ত স্পর্শকাতর। আওয়ামী লীগের প্রতি তাদের ক্ষোভ ঐতিহাসিক এবং গভীর। বিশেষ করে 2024 সালে জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর চালানো দমন পীড়নের তারা একটা অভিযোগ, মিথ্যা প্রপাগান্ডামূলক একটা অভিযোগ তারা দিয়ে এবং ফ্যাসিস্ট বলে এখনো বলে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ আসতে পারবে না, কারণ আসতে পারলে তো তাদের বিপদ। এবং বিগত বছরগুলোতে জামাত তাদের উপরে যে বিচার, তাদের দলের নেতাদের বিচার করা হয়েছে, তাদের যে রাজনৈতিক নিষিদ্ধতা এসছে, এগুলোর বলা যায় জামাত এখন প্রতিশোধ নিতে চাইছে বা প্রতিশোধ নিচ্ছে। সেই প্রতিশোধের মধ্যে আমরা এখনো পর্যন্ত অবস্থান করছি। জামাত ও এনসিপি ভালো করেই জানে যে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে এবং মাঠ পর্যায়ে বিএনপি শক্তিশালী। তাই তারা বিএনপির মেয়াদের শুরুতে কোনো আন্দোলনে গিয়ে রাজনৈতিক শক্তি তারা ক্ষয় করতে চায় না। কিন্তু যদি বিএনপি কোনোভাবে সংস্কারপন্থী আওয়ামী লীগকে পুনর্বাসন করে, তবে তো জামাত এনসিপি জোটের জন্য অস্তিত্বের সংকট তৈরি করবে। আর তেমনটা হলে তারা রাজপথে কঠোর আন্দোলনে নামবে, যা দেশকে একটি নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে। তাহলে বাংলাদেশের সামনে এখন পথ কি? অবিনাশ পালিওয়ালের এই বিশ্লেষণ আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যের মুখোমুখি দাঁড় করায়। শেখ হাসিনার প্রত্যাবর্তন এটিকে একটি ঐতিহাসিক সুযোগ হিসেবেও দেখা যেতে পারে। বাংলাদেশ যদি নিজেকে একটি পরিপক্ক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়, তবে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার দিকে হাঁটতে হবে। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে উইনার টেক্স অল বা যে জিতবে সেই সব লুটবে এই সংস্কৃতি চলে আসছে, কিন্তু এটি কোনো চিরন্তন নিয়ম হতে পারে না। দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলোকে আজ হোক বা কাল হোক সহনশীলতা ও সমঝোতার রাজনীতিতে আসতেই হবে। আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে ফেলা অবাস্তব এবং টেকসই নয়। তাই দলটিকে নিষিদ্ধ করে বা দূরে ঠেলে দিয়ে সংকটের সমাধান হবে না। বুদ্ধিমানের কাজ হবে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে জাতীয় ক্ষোভের আগুন না বানিয়ে দেশের ক্ষত নিরাময় এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থার শুরুর বিন্দু হিসেবে ব্যবহার করা। এখন সেটি দেখার বিষয়। তারেক রহমান, বিএনপির যে উদারপন্থী অংশটি আছে, ইতিবাচক অংশটি আছে, তাদের সাথে একমত হয়ে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ফেরানোর পথ উন্মুক্ত করতে পারেন কিনা। শেখ হাসিনা 6 মাস সময় দিয়েছে। 6 মাস চিন্তা ভাবনা, মেকানিজম করার জন্য যথেষ্ট। আমরা সেটি দেখতে চাই যে বিএনপি আসলে কি করছে। বিএনপি যদি ইতিবাচক ধারায় না থাকে, বিএনপিও চরম রাজনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। ইতিমধ্যে বহু পাপ হয়ে গেছে, পাপ আরো বাড়লে বাপকেও ক্ষমা করবে না। আমরা আশা করব, প্রত্যাশা করব যে তারেক রহমানের যে মনোভাব, যে উদারপন্থীদের সাথে একমত হয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবেন, শেখ হাসিনাকে ফেরাবেন। আজ 16 জুলাই সেনাবাহিনী কর্তৃক গোপালগঞ্জের জাতীয় গণহত্যা দিবস। 2025 সালে আজকের এই দিনে সেনাবাহিনীর মধ্যে যে সকল বিহারীর বাচ্চারা ঘাপটি মেরে আছে, ওরা আজকের এই দিনে গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালায়।
আপনারা জানেন জুলাইয়ের শীর্ষ জঙ্গি ও সন্ত্রাসী হাসনাত ও সার্জিসরা গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে যখন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরকে অবমাননা করে তার কবর উৎখাতের যে হুঙ্কার দিয়েছিল এবং তারই প্রতিবাদে গোপালগঞ্জের সাধারণ জনগণ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। আর তখনই সেখানে থাকা সেনাবাহিনীর দল তাদেরকে তাদের ট্যাঙ্কে ঢুকে নিরাপত্তা দিয়ে সেই প্রতিবাদ মুখর সাধারণ মানুষের উপরে গণহত্যা চালায়। একে একে 5 জন নিরীহ বাঙালিকে তারা নির্মমভাবে হত্যা করে। ভাইরা আমার, অত্যন্ত ঘৃণিত ও পরিতাপের বিষয়, বাংলাদেশের প্রথম শ্রেণীর মিডিয়াগুলো সেদিন গোপালগঞ্জের এই গণহত্যার বিষয়গুলো তাদের ফলাও করে নিউজ করে না ডেভিলি ইনুসের রক্তচক্ষু এবং তার ঘুমকির কারণে। আরো অত্যন্ত পরিতাপের বিষয়, গোপালগঞ্জের সেই গণহত্যাকে কেন্দ্র করে সেনাবাহিনী কর্তৃক পৈশাচিক মিথ্যাচারগুলো। আপনারা জানেন সেনাবাহিনী তখন সেই গণহত্যার বিষয় সম্পূর্ণভাবে অস্বীকার করে। সেনাবাহিনী শুধুই যে 24-এর 5 আগস্ট তারা যে জঙ্গি এবং সন্ত্রাসীদের আশ্রয়দাতায় পরিণত হয়েছে, সেনাবাহিনী যে পাকিস্তানি সেনাবাহিনীতে পরিণত হয়েছে এবং সেনাবাহিনীর বড় একটা অংশ যে বিহারীর বাচ্চা কর্তৃক পরিচালিত, তার প্রমাণ তারা তখনই দিয়েছে। দ্বিতীয়বার গত 25 সালের আজকের এই দিনে গোপালগঞ্জে সাধারণ মানুষের উপর গণহত্যা চালিয়ে সেই পৈশাচিকতার নতুন করে তারা পরিচয় দিয়েছে। আজকের এই দিনে আমি তৎকালীন সময় কারাগারে বন্দী ছিলাম বলে প্রতিবাদ মুখর হয়ে উঠতে পারি নাই, প্রতিবাদ করি নাই। সাধারণ জনগণের কাছে অনুরোধ থাকবে, আপনারা সেদিন গোপালগঞ্জে গণহত্যার শিকার হওয়া সেই সকল নিহত ব্যক্তিদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় তাদের জন্য দোয়া করবেন। ভাইরা আমার, গোপালগঞ্জের সেনাবাহিনী কর্তৃক গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে এরই মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বে সাধারণ জনগণ 100-র অধিক মিছিল করেছেন, প্রতিবাদ জানিয়েছেন এবং সেই গণহত্যার সাথে সম্পৃক্ত থাকা সেনা সদস্য অর্থাৎ যে সকল বিহারীর বাচ্চারা ছিল, প্রশাসনের মধ্যে থাকা যে সকল খুনিরা ছিল, যে সকল সন্ত্রাসীদের নির্দেশে গণহত্যা চালিয়েছে, তাদের বিচারের দাবিতে আজকে সাধারণ মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। আওয়ামী লীগের সহযোদ্ধা ভাইরা আমার, আপনারা জানেন এরই মধ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কবে নাগাদ দেশে ঢুকবেন এবং তার বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য তার সেই প্রতিবাদ মুখর বক্তব্য নির্দেশনা এরই মধ্যে আপনারা শুনেছেন। কিন্তু দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের সার্বভৌমত্ব আজকে যারা হুমকির মধ্যে ফেলেছে, সেই সকল জঙ্গিদের প্রেতাত্মা অর্থাৎ খুনি তারেক, ফ্যাসিস্ট তারেক, এরই মধ্যে তার সেই হুঙ্কারে বিধ্বস্ত হয়ে তিনি সেই জঙ্গিদের নিয়ে একটি ঐক্যের ডাক দিয়েছেন। অন্যদিকে আবার দেখেছি পৈশাচিক মিথ্যাচার বিভিন্ন মিডিয়া দিয়ে ওরা নিউজ করানোর চেষ্টা করতেছে যে দেশে আসার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা। আবার তারা তার বক্তব্য এআই তিনি বেঁচে আছেন কিনা এই ধরনেরও বিভ্রান্ত তারা ছড়াচ্ছে। সেই সাথে তারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে বা বলার চেষ্টা করতেছে শেখ হাসিনা দেশে আসলে কারো কোনো রক্ষে নাই। এইটা সম্পূর্ণভাবে বিভ্রান্তমূলক। এরই মধ্যে জানেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসবে সাধারণ মানুষের অধিকারের জন্য, ফিরে আসবে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, প্রতিশোধের জন্য নয়। সুতরাং আজকে যখন বাংলাদেশের সার্বভৌমত্ব পূর্ব পাকিস্তানের দিকে ধাবিত হচ্ছে, আজকে যখন বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় খুনি, চাঁদাবাজ, সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য পরিণত হয়েছে, আজকে যখন বাংলাদেশের সার্বভৌমত্বের মধ্যে কোনো একজন সংখ্যালঘু নিরাপদভাবে বসবাস করতে পারছে না, সেখান থেকে উত্তরণের জন্য যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন এবং তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য যে ডাক দিয়েছেন, তখন এই দেশ বিরোধী চক্র, এই জঙ্গি সন্ত্রাসীরা বিতস্ত হয়ে মূলত তারা পৈশাচিক মিথ্যাচারে লিপ্ত হয়েছে। ওইদিকে কর্ণপাত না করে সাধারণ জনগণকে বলতে হবে বাংলাদেশকে বাঁচতে হলে, বাংলাদেশকে বাঁচাতে হলে, পরিবার নিয়ে নিরাপদে বাঁচতে হলে, 2 মুঠো ডাল ভাত খেয়ে নিঃশ্বাস নিয়ে বাঁচতে হলে অবশ্যই শেখের বেটিকে প্রয়োজন। সুতরাং জনগণকে সাথে নিয়ে আমাদের একটি মহাপ্রলয় যত সময় পর্যন্ত না ঘটাতে পারবো, যত সময় পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্বের মধ্যে একজন স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গি রাজাকারের বাচ্চা
নিঃশ্বাস নিবে তত সময় পর্যন্ত এই মানচিত্র, এই লাল সবুজের পতাকা নিরাপদ না, আমরা সাধারণ জনগণ নিরাপদ না। সুতরাং শেখেরি বেটি আসবেন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য। তাই তাকে রিসিভ এবং মহাপ্রলয় সৃষ্টির লক্ষ্যে সকলকে, সাধারণ জনগণকে সাথে নিয়ে আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। লগি বৈঠে এবং টেডার সামনে এবং সাধারণ জনগণের পায়ের ধুলোর সাথে মিশে যাবে ওই সকল জঙ্গি এবং সন্ত্রাসীরা। তাদের প্রেতাত্মাগুলো আমরা সারা জীবনের জন্য এই মানচিত্রের মধ্য থেকে ওদেরকে মুছে দিয়ে স্বাধীন সার্বভৌমত্ব, আমাদের যে হারিয়ে যাওয়া ৭১ মহান মুক্তিযুদ্ধ পুনরুদ্ধার এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে এই সকল দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাদের বিচার নিশ্চিত করে আমরা বুক ফুলিয়ে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। কেউ আমাদের দাবায় রাখতে পারবে না।